দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা প্রায় ২১,০০০। তথ্য গোয়েন্দাদের অনেকেই জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। নিয়মিত অভিযান চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহতের ঘটনায় অজ্ঞাত ৩ জনকে আসামি করে পুলিশের মামলা। হত্যার দায় স্বীকার করে আইএসের টুইটার বার্তা। সরকার দলীয় এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জবাসীর। নিজ দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ তার আচরণে। 11:30টায় গণভবনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরবেন জাতিসংঘের ৭০তম অধিবেশনে বাংলাদেশের ভূমিকা। এবং কিছু ট্যানারি মালিকের কারসাজিতে বিপর্যয়ের মুখে চামড়া শিল্প। চট্টগ্রামের বিভিন্ন আড়তে পড়ে আছে ৩.৫ লাখ পশুর চামড়া। অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান। দেশে প্রতি বছরই বাড়ছে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা। গোয়েন্দা সংস্থার তথ্য মতে দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি ২১,০০০ জন। এদের অনেকে বিভিন্ন সময়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। বর্তমানে কারাবন্দী আছেন এমন প্রায় ১,০০০ জন। বিশেষজ্ঞরা বলছেন, আইন বাস্তবায়নে দুর্বলতার কারণে বাড়ছে অবৈধ বিদেশির সংখ্যা। তবে এদের অপরাধ কর্মকাণ্ড কমাতে নিয়মিত অভিযান চলছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রিপোর্ট শরীফুল ইসলামের। প্রতি বছর পর্যটন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে আফ্রিকা, আমেরিকা, ইউরোপ থেকে আসছে অনেক বিদেশি। দেশে আসার পর আইনি দুর্বলতার সুযোগে ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকে এদেশেই থেকে যাচ্ছে। তাদের কেউ কেউ জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে দেশে বর্তমানে বৈধভাবে কর্মরত বিদেশির সংখ্যা প্রায় ১২,০০০। আর গোয়েন্দা সংস্থার মতে অবৈধ বিদেশি ২১,০০০। অভিযোগ আছে এসব বিদেশির ব্যাপারে জোরালো কোনো নজরদারি নেই আইন শৃঙ্খলা বাহিনীর। থানাগুলোতেও নেই পর্যাপ্ত তথ্য। এরা মেইনলি তো অনেকে আসতেছে কিন্তু অবৈধ উপায়, জঙ্গি কর্মকাণ্ড, অপরাধ প্রবণতা এগুলো তো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেটা প্রেক্ষিতে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আমাদের নজরদারি আরো বাড়াতে হবে। তবে পুলিশ বলছে অবৈধ বিদেশিদের ব্যাপারে তৎপর আছেন তারা। কিছু কিছু বিদেশি নাগরিক কিছু কিছু পার্টিকুলার অপরাধে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছেন। এর মধ্যে তারা মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে যাচ্ছেন। ডলার মাল্টিপ্লিকেশন, নানা ধরনের প্রলোভনের হাতছানি দিয়ে তারা অনেক সময় অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হন। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে বিভিন্ন অপরাধে দেশের কয়েকটি কারাগারে সাজা খাটছেন প্রায় ৫০০ বিদেশি। এর বাইরে সাজা শেষ হওয়া প্রায় ১,০০০ বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠাতে গিয়ে জটিলতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ১,০০০-এর কাছাকাছি যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কারাগারে পড়ে আছে। রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ করলেও তারা উৎসাহ দেখাচ্ছেন না এই সমস্ত বিদেশিকে নিয়ে যেতে। এরা যে বের হয়ে দেশে যাবে সেটাও যাচ্ছে না। এরা নানান ধরনের ফন্দি ফিকির করে আমাদের দেশে থেকে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ বিদেশি ও অপরাধীদের বিষয়ে নিয়মিত অভিযান চালানোর নির্দেশনা আছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। তবে বিদেশিদের ব্যাপারে নজরদারির পাশাপাশি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুরে জাপানি নাগরিক হোশিও কোনিকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এক টুইটার বার্তার মাধ্যমে আইএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে রয়টার্স। জঙ্গি গোষ্ঠীটি আরও হামলা চালানোর হুমকি দিয়েছে বলেও রয়টার্সের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। টুইটার বার্তায় আইএস পশ্চিমা দেশের নাগরিকদের উপর তাদের এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও হুমকি দেয়। এমনকি মুসলিম কোনো দেশ তাদের নিরাপত্তা দিতে পারবে না বলেও জঙ্গি গোষ্ঠীটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এর আগে সোমবার গুলশানে ইতালীয় নাগরিক তাফেল্লা সেজার খুন হন। সেই হত্যাকাণ্ডেরও দায় স্বীকার করে আইএসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল। এদিকে রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহতের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, বিশেষ প্রজাতির ঘাসের চাষ ও গবেষণা করতেই গত ৮ মাস যাবৎ রংপুরে অবস্থান করছিলেন হোশিও কোনি নামে এই জাপানি নাগরিক। তবে তার হত্যাকাণ্ড নিয়ে এখনো মুখ খোলেনি পুলিশ। এদিকে রাতে রংপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দল। এছাড়া এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। রংপুর থেকে মানিক সরকারের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। অন্যান্য দিনের মতোই রংপুর শহরের মুন্সিপাড়ার ভাড়া বাসা থেকে বের হয়ে রিকশায় করে আলুটারিতে ঘাসের জমি দেখতে যাচ্ছিলেন ওসি কোনিও। মূল সড়ক থেকে ২০-২৫ গজ দূরে যেতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। একটা মোটরসাইকেল ওখানে দাঁড়ানো ছিল,
দুইজন লোক ওই দিক থেকে আসার পরে স্টেপ করার পর পালা গেছে আর কি। টিভি দেখতেছি, তুমি মোটরসাইকেলে আসলো, আমি বললাম যে জাপানি গেল এই যে গাছ দেখার জন্য। এই ওখানে বসে থাকতেই শুনি যে ডাকাত পড়ছে। এই মারিয়ে ওখানে একটা মোটরসাইকেল দাঁড় করা ছিল, ওই এখান থেকে মারিয়ে দৌড় দিয়ে মোটরসাইকেল টানতে ওখানে একটা লাইট কুচ করে দাঁড় করা ছিল। এই মারিয়ে মোটামুটি থেকে শব্দ পাওয়ার পরেই ওখান থেকে যা দুজনে মোটরসাইকেল উঠে চলে গেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনি মৃত বলে জানান। হাসার জাস্ট নিচে, বুকের আর কি নিচে সামনের দিকে, আর গোলায়ও হয়তো একটা ছিল ইনজুরির মতো এই অবস্থা। আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। এদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কথা বলতে অসম্মতি জানায় পুলিশ। এটা বিদেশি নাগরিক, এটা কি আছে না আছে আমরা এটা ডিটেল তদন্ত ছাড়া আমি কথা বলতে পারবো না, আমি সরি। ওসি কোনিয়রের বাড়িওয়ালা জানান তার পরিবারের 3 সদস্য বহুদিন থেকেই জাপানে থাকেন। তারই সূত্র ধরে কোনিয়রের সঙ্গে তার পরিচয়। বাচ্চাদের প্রতি তার একটা সৎকন্যা ছিল এবং সে সবসময় বাচ্চা স্কুলে যেত এবং প্রকৃতির বিভিন্ন জায়গায় সে ছবি তোলে। আমার স্বামীরা 4 ভাই, ওরা সবাই জাপানি ছিল। তো আমার স্বামী এখন দেশে আছে এবং 3 ভাই এখন পর্যন্ত তারা জাপানেই আছে। তো তাদের পরিচয় সূত্রে উনি আর কি আমাদের বাসায় আসা যাওয়া করতো। উনি যে প্রকৃতির লোক ছিল তাতে ওনার শত্রু থাকার কথা না। উনি সবাইকে সালাম দিত এবং জিজ্ঞেস করতো যে কেমন আছেন। খুবই ভালো ছিল, অমায়িক ব্যবহার ছিল। মূলত আলুটারি এলাকায় 2 একর জমি লিজ নিয়ে নেপিয়ার ঘাস আবাদ করছিলেন ওসি কোনিও। প্রায় প্রতিদিনই ঘাসের জমি দেখতে আলুটারিতে যাতায়াত করতেন তিনি। এদিকে রাত 11:15টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাপান দূতাবাসের একটি প্রতিনিধি দল। সময় সংবাদ, রংপুর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইতালি ও জাপানি নাগরিক হত্যার ঘটনা একই সুতোয় গাঁথা। গতকাল বিকেলে রাজধানীর মগবাজার একটি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি আবারও বলেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। হত্যাকাণ্ড দুটোটা একই রকম, একই সুতায় গাঁথা। একইভাবে 3 জন মোটরসাইকেল আরোহী আসছে, একইভাবে পিস্তল দিয়ে পিছন দিক থেকে গুলি করেছে। এই ধরনের নিরীহ লোককে হত্যা করার উদ্দেশ্যটা হলো একটাই, যে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য একটা প্রয়াস। আমি এখনো বলছি, কোনো আইএস এর অর্গানাইজেশন আমাদের দেশে নেই। দর্শক, এই মুহূর্তে হত্যাকাণ্ডের ঘটনাস্থল রংপুর আলুটারি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ওমর ফারুক। হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে, এই তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে আমরা সরাসরি তার কাছে চলে যাব। ওমর। কবির, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাচুয়া আলুটারির যেই বাড়িটির সামনে জাপানি নাগরিকের উপর হামলা হয়েছিল এবং নির্মম নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল, সেটির সামনেই। আপনি আমার পেছনে যদি আমি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যেই জায়গাটিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, সেটি এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে সেটিকে ঘিরে রাখা হয়েছে এবং সকাল থেকে এই পর্যন্ত আমরা যতদূর দেখেছি সেটি হচ্ছে যে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এখানে এসেছেন এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কর্মকর্তারাও এখানে এসেছেন। এবং আজকের এখন পর্যন্ত আরও একটি উল্লেখযোগ্য ঘটনা, সেটি হচ্ছে যে ঢাকা থেকে র্যাব সদর দপ্তরের যে গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ, তিনিও এখানে এসেছেন। তিনি গত রাতেই এখানে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। কবির, আপনি এখন যেই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়েই আসলে জাপানি নাগরিকের যে একটি বলা হচ্ছে যে একটি বিশেষ ধরনের ঘাসের খামার রয়েছে, সেই ঘাসের খামারে এই জায়গাটি দিয়েই যেতে হয় এবং সেই রাস্তারই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে র্যাবের যে গোয়েন্দা দল এসেছে, সেই গোয়েন্দা দল সেই রাস্তাটির উপরে দাঁড়িয়ে আসলে তারা এখানে বিশ্লেষণ করছেন যে ঘাতকরা কোন দিক দিয়ে এসেছেন এবং কোন দিক দিয়ে তারা ফেরত চলে গিয়েছে। এইখান থেকে কয়েকশো গজ দূরেই মূলত জাপানি নাগরিকের সেই আপনার বিশেষ যে ঘাস, সেই ঘাসের খামার, সেই এলাকায় যারা ছিলেন গ্রামবাসী, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তিনি খুবই একজন নিরীহ প্রকৃতির একজন লোক ছিলেন এবং খুবই মিশুক একজন মানুষ ছিলেন। গ্রামের সবার সাথেই হাসি মুখে তিনি কথা বলতেন, সবার কুশলাদিও তিনি জিজ্ঞেস করতেন। তারা গ্রামের কেউই আসলে ধারণা করতে পারছেন না যে কেন যে কেউ কারোর সাথে এই
তার সাথে কোনো শত্রুতার কারণে এরকম হত্যাকাণ্ড হতে পারে এমনটি আসলে কেউই ধারণা করছেন না। আমরা পুলিশ, র্যাব এবং আরও অন্যান্য যেসব গোয়েন্দা সংস্থা রয়েছে সেই গোয়েন্দা সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তারাও আসলে প্রাথমিকভাবে নাকচ করে দিচ্ছেন যে ব্যক্তিগত কোনো কারণ থেকে এই ঘটনাটি ঘটেছে। এর পাশাপাশি আপনাকে যেই তথ্যটি জানিয়ে দিই সেটি হচ্ছে যে গত রাতেই র্যাবের খুবই ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গতকালের আগে অর্থাৎ গত 5 দিন আগে যে ইতালীয় নাগরিক যে খুন হয়েছিলেন সেই খুনের ধরন এবং তার পরপরই যে সেটি দাবি করার আইএসের দাবি করার যেই পদ্ধতি সব মিলেই এক ধরনের সামঞ্জস্য এখানে দেখা যাচ্ছে। যদিও আইএস কিনা এটা এখনো নিশ্চিত নয়, তবে একই গোষ্ঠী যে এটা করে থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু তদন্তকারীদের এবং গোয়েন্দাদের ধারণা ক্রমেই বদ্ধমূল হচ্ছে। কবির, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ওমর ফারুক আমাদেরকে জানাচ্ছিলেন রংপুরের আলুটারি থেকে যেখানে জাপানি নাগরিক হোশিও কোনিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন যে মামলা দায়ের করা হয়েছে, সেটির অগ্রগতির বিভিন্ন খবরাখবর। গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে শিশু আহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে গতকাল সন্ধ্যার দিকে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন তার লাইসেন্সকৃত দুটি অস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেন। এদিকে বিশ্লেষকরা বলছেন সুশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের জবাবদিহিতা না থাকায় ঘটছে এই ধরনের ঘটনা, আর এজন্য রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতাকেই দায়ী করছেন তারা। রিপোর্ট খান মোহাম্মদ রুমেলের। শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের ব্র্যাকমোড় এলাকায় গাড়ি থামিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভকে ডাকেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। কিন্তু সৌরভ ডাকে সাড়া না দেয় ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তার পায়ে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় সৌরভকে ভর্তি করা হয় হাসপাতালে। শনিবার সন্ধ্যার পর সংসদ সদস্য লিটন তার লাইসেন্সকৃত পিস্তল ও শটগান থানায় জমা দিয়েছেন। প্রাপ্ত কর্মকর্তা ঘটনা সম্পর্কে থানায় জিডি করে, জিডির প্রেক্ষিতে তাকে জানানো হয় যে তার অস্ত্র জমা দেওয়ার জন্য। তার দুটি অস্ত্র জমা দিয়েছেন লাইসেন্স সহ। এদিকে বিশ্লেষকরা বলছেন সুশাসনের অভাব, রাজনীতিতে সৎ, দক্ষ ও যোগ্য লোকের ক্রমশ কোণঠাসা হয়ে পড়া এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণেই ঘটছে এসব ঘটনা। এটা আমাদের সামগ্রিক যে সুশাসনের একটা সংকট বিরাজ করছে আমাদের দেশে, সেটার সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। সৎ, দক্ষ, যোগ্য ব্যক্তিরা এখন রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছেন না। এটা রাজনৈতিক দল এবং রাজনীতির নেতৃত্বের ব্যর্থতা। যারা দুর্বৃত্তপনা করে তারাই রাজনীতির সঙ্গে এমনভাবে সম্পৃক্ত হয়েছে, কিংবা রাজনীতিরই এমন দুর্বৃত্তায়ন ঘটেছে যে যারা রাজনীতিতে সম্পৃক্ত হয় তারা দুর্বৃত্তের চরিত্র ধারণ করে। প্রশাসনেও একই জিনিস হয়ে যাচ্ছে, মানে প্রশাসনের নিয়োগ, পদোন্নতি বা বদলি ইত্যাদিও কিন্তু এখন আর দক্ষতার যোগ্যতার ভিত্তিতে হচ্ছে না। এটা রাজনীতির কারণে বা দলীয় কারণে বা অন্যান্য অর্থনৈতিক কারণে হচ্ছে। ফলে দুটা মিলিয়ে কিন্তু আমরা একটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আছি। তারা আরো বলেন, আইন প্রণেতাদের বিরুদ্ধে যদি এ ধরনের ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তবে সেটি গোটা সমাজ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। আইনের চোখে সবাই তো সমান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জবাসীর। শুধু সাধারণ মানুষই নয়, নিজ দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ তার আচরণে। তার বিভিন্ন অপকর্ম আর স্বেচ্ছাচারিতার অবসান চান সুন্দরগঞ্জবাসী। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। 2013 সালের 28শে ফেব্রুয়ারি জামাত নেতা সাইদির ফাঁসির রায় ঘোষণার পর জামাত শিবিরের ক্যাডাররা গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে, পাশাপাশি 4 পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আওয়ামী লীগ কর্মী বানিয়ে তাদের জন্য লিখিতভাবে সুপারিশ ও তাদের পুনর্বাসনে সহায়তার অভিযোগ রয়েছে স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে। শুধু তাই নয়, বামনডাঙ্গায় যাত্রা ও হাউজির প্যান্ডেল ভাঙতে গেলে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা সহ অভিযোগের শেষ নেই এই সংসদ সদস্যের বিরুদ্ধে। বন্দুকের গুলি শুনতে শুনতে তারা আজকে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। মানুষজন এমপির বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না। যেভাবে মানুষকে পথে ঘাটে গুলি করছে, আমরা তো এই এমপি চাইনি। ওনার কিছু পেটোয়া বাহিনী আছে, তাদেরকে দ্বারা বিভিন্ন সময় কাউকে কোনো হয়রানি বা করার দরকার হলে সে হয়রানি করায়। ভোরবেলা
আমার বাড়িতে উনি যা এক রাউন্ড গুলি করেন, আবার 8টার সময় এসে এলোপাতারি গুলি শুরু করে দিয়েছে আমার বাড়িতে। আমার এইরকম নির্যাতন কেন করলো উনি? তার নানা অনিয়মের নিন্দা ও প্রতিবাদ জানালেন খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিও। নির্বাচিত হওয়ার পর থেকে উনি আজকে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে যেটি অত্যন্ত দুঃখজনক। এই লজ্জা শুধু আওয়ামী লীগের নয়, দেশবাসীর। তাই মন্ত্রী মহোদয়ের কাছে আমার আহ্বান থাকবে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আহ্বান থাকবে, এইরকম একটি পিশাচ, নরপিশাচ লোককে যেন এই পদে আমরা না দেখি। সবশেষ গত শুক্রবার ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন শিশু সৌরভকে গুলি করলে গোটা উপজেলা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। এমন ঘটনায় সংসদ সদস্য লিটনকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি সাধারণ মানুষের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। সংস্কারের অভাবে বেহাল দশা বরিশাল নগরীর সড়কগুলোর, প্রায় ঘটছে দুর্ঘটনা, সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। বর্ষা শেষে সংস্কার কাজ শুরুর আশ্বাস সিটি মেয়রের। এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশের ওপর খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর কারণ হিসেবে তারা নির্দেশ করছেন বাংলাদেশের রেমিটেন্স নির্ভর অর্থনীতিকে। তাই অন্যান্য এশিয়ান দেশের মতো চীনা ইউয়ানের সঙ্গে তাল মিলিয়ে মুদ্রার মান কমানোর আগে আরও চিন্তা ভাবনা প্রয়োজন বলেও মনে করছেন তারা। রিপোর্ট মুস্তাফা মাহবুবের। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ চীন, কিন্তু গত 1 বছরেরও বেশি সময় ধরে মন্থর গতিতে চলছে চীনা অর্থনীতি, যার প্রভাব পড়ছে এ অঞ্চলের অন্যান্য দেশের ওপরও। পণ্যের রফতানি বাড়াতে সম্প্রতি চীন তাদের মুদ্রা ইউয়ানের মান কমানোয় তাদের সঙ্গে তাল মেলাতে ভারত সহ এশিয়ার বেশ কিছু দেশই মুদ্রার মান কমায়। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকায় তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাংলাদেশের ওপর এর কোনো প্রভাব পড়বে কিনা। এক্ষেত্রে সরাসরি কোনো প্রভাব না পড়লেও বিশ্ববাজারে রফতানির প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশেরও মুদ্রার মান সমন্বয় করা উচিত ছিল বলে মনে করছেন এই বিশ্লেষক। ইউয়ানের মূল্যমান কমার সাথে সাথে থাই বাত, ভারতীয় রুপি, ভিয়েতনামিজ ডং এগুলোর অনেক মূল্য পতন হয়েছে। এখন ভারত মালয়েশিয়ার আলোকে রেমিটারদের ধরে রাখার জন্য, রপ্তানির প্রতিযোগিতাশীলতা ধরে রাখার জন্য আমাদের এখন তো আর টাকার মূল্যমান বাড়ানো কমানো যায় না। ফ্লোটিং এক্সচেঞ্জ রেজিমে যেটা করা যায়, রেফারেন্স রেটটাকে আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করা যায়। তবে রপ্তানি বাণিজ্যের চেয়েও দেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা বেশি থাকায় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই মুদ্রা ব্যবস্থাপনায় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ব অর্থনীতির গতি পরিবর্তন বিশ্লেষণের পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। ডলার আর্ন করছে, তারা সাফার করছে, তো তাদেরকে আমরা স্পেশাল ইনসেন্টিভ দিতে পারি। এক্সপোর্টারদের দেওয়ার দরকার নেই, কিন্তু রেমিটেন্স আর্নারদেরকে দিতে পারি। ডিভ্যালু করলে যেটা হবে, ইমিডিয়েটলি সমস্ত ইম্পোর্টেড জিনিসের দাম বেড়ে যাবে। ইম্পোর্টেড জিনিসের দাম বেড়ে গেলে, আপনার জ্বালানি তেলের দাম বেড়ে গেলে, অন্যান্য জিনিসের দাম বেড়ে গেলে সেটার চেইন এফেক্ট হিসাবে একটা ইনফ্লেশন হবে। এখন আমাদের ইনফ্লেশন নাই, আমরা 6 to 7% আছি, এটা বেড়ে 8-9 চলে যেতে পারে। তবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস রেমিটেন্সের প্রবাহ ঠিক রাখতে প্রবাসীদের উৎসাহিত করতে প্রয়োজনের ডলারের আলাদা দাম নির্ধারণ করা যেতে পারে বলেও মত বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহ ৭ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল হান্নান সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, তাকে কখন হাজির করা হতে পারে? কবির, জাতীয় পার্টির যে প্রেসিডিয়াম সদস্য এবং ময়মনসিংহ ৭ আসনের তিনি বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান সহ 4 জনকে মূলত আজকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তো এ বিষয়ে আমরা ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর রয়েছেন, সংশ্লিষ্ট যে প্রসিকিউটর এবং মামলার যে তদন্ত কর্মকর্তা মতিউর রহমান রয়েছেন, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে হাজিরের কথা রয়েছে, ঠিক 10:30টায় আদালত বসবে। 10:30টার পরপরই মূলত এম এ হান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। তো কবির, আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এম এ হান্নানের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। গত প্রায় 4 মাস ধরে তার বিরুদ্ধে তদন্ত করছে তদন্ত সংস্থা, এবং তদন্ত সংস্থার তথ্য মতে তার বিরুদ্ধে হত্যা, আটক, নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে, এবং তার সাথে যে আরো 4 জন রয়েছেন সেই 4 জনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে।
তো আজকে 10:30টায় আদালত বসবে এবং এম এ হান্নানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে বলে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এম এ হান্নান বর্তমানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ময়মনসিংহ 7 আসনের সদস্য রয়েছেন এবং তার ক্ষেত্রে একটি জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন তার থেকে সংশ্লিষ্ট সূত্ররা। তো ট্রাইব্যুনাল এখনো বসে নাই, আমরা অপেক্ষা করছি কখন এম এ হান্নানকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং ট্রাইব্যুনালে হাজির করলেই মূলত সর্বশেষ যে তথ্য আমাদেরকে কাছে আসবে সেই তথ্যটি মূলত আমরা আপনাদেরকে জানাবো। তো গত 1 তারিখ মূলত এম এ হান্নানকে গুলশানের বাসা থেকে হাজির করা হয়, গ্রেফতার করা হয়। এরপরই মূলত যেহেতু 1 তারিখের পরেই মূলত শুক্রবারে ট্রাইব্যুনাল বন্ধ ছিল, যার কারণে তারা সংশ্লিষ্ট বিচারক আদালতে হাজির করেন এবং বিচারক আদালত মূলত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। তা আজকে সকালবেলায় মামলা তদন্ত কর্মকর্তা জানিয়েছেন এম এ হান্নানকে তারা ট্রাইব্যুনালে হাজির করবেন। এখনো পর্যন্ত হাজির হননি, তো যখনই হাজির করবে আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। খবির, আফজাল হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে, যেখানে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এম এ হান্নানকে মানবতা বিরোধী অভিযোগে যে গ্রেপ্তার করা হয়েছে তাকে হাজির করার কথা রয়েছে। আজ গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭০তম অধিবেশনে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানা গেছে। সকাল 11:30টায় সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। গতকাল দুপুরে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা সহ 2টি পুরস্কার পান প্রধানমন্ত্রী। আজকের সংবাদ সম্মেলনে জাতিসংঘ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ এবং তথ্য প্রযুক্তি খাতে অগ্রগতির স্বীকৃতি ITU অ্যাওয়ার্ড গ্রহণ শেষে গতকাল দেশে ফিরে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিয়ে ঢাকায় এসে উৎসবমুখর পরিবেশে তিনি গণভবনে ফেরেন। ধরিত্রীর সুরক্ষায় বাংলাদেশ এখন দৃষ্টান্ত। স্বীকৃতি মিলেছে জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননায়। অর্জন রয়েছে তৃণমূল পর্যন্ত সফলভাবে তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও। আর এত সব অর্জন নিয়ে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে তাই শনিবার সকাল থেকে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের এই অপেক্ষা। আসলে এটা তো একটা বিশাল অর্জন। বাংলাদেশের সর্বস্তরের মানুষ নেত্রীকে অভিনন্দন জানাতে চায়। এই জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পাশাপাশি বিভিন্ন পেশার শ্রেণীর মানুষরা সবাই আজকে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবে। আমাদের নেতাকর্মীরা আসবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন আসা শুরু করেছে। আমরা এখানে দাঁড়িয়ে নেত্রীকে আমরা হাত নেড়ে সম্বর্ধনা জানাবো। দুপুর 1টার কিছু সময় পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। ভিআইপি লাউঞ্জে তাকে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য সহ আওয়ামী লীগ এবং 14 দলের সিনিয়র নেতারা। মন্ত্রিসভার সদস্যরা মনে করেন এই অর্জন বাংলাদেশের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে অনেক। বাংলাদেশের কন্যা নন, তিনি এখন ধরিত্রী কন্যা এবং আমি মনে করি সেই দায়িত্ব নিয়ে আজকে উনি কেমন নন, আজকে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে, বাংলাদেশকে নেতৃত্ব নিতে জলবায়ু পরিবর্তনের এই লড়াইয়ে। আর আইসিটির ক্ষেত্রে বাংলাদেশ নিশ্চিতভাবে এগিয়ে গেছে, আমাদের তরুণরা এগিয়ে এসছেন, বাংলাদেশ এগিয়ে যাবে। এই ধরনের স্বীকৃতিগুলা আমাদের জনগণকে উৎসাহিত করবে, আমাদের মানুষকে আরো বেশি করে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। সেই হিসাবে এই পদকটা আমাদের সমগ্র জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিমানবন্দরের অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী রওনা হন গণভবনের উদ্দেশ্যে। কুড়িল বিশ্ব রোড থেকে বনানী মহাখালী হয়ে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে ছিল উৎসুক জনতার ঢল। তাদের হাতে ছিল জাতীয় পতাকা সহ বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ফেস্টুন। উৎসবমুখর জনতা স্বাগত জানায় প্রধানমন্ত্রীকে, উদযাপন করে বাংলাদেশের অর্জনকে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
এদিকে গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়াবিদ সহ বিশিষ্টজনেরা। এ সময় তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় উন্নত বিশ্বের দেশগুলো যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল, সেখানে স্বল্পোন্নত বাংলাদেশের এমন নেতৃত্ব বিশ্ববাসীকে নতুন বাংলাদেশকে চিনিয়েছে। বিমানবন্দর থেকে বর্ণাঢ্য সড়ক সংবর্ধনা শেষে বেলা 2টায় গণভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসা সিক্ত প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিশিষ্টজনরা। পরিবেশের ভারসাম্য রক্ষা আর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিচক্ষণ নেতৃত্ব দেয়া প্রধানমন্ত্রীর এই সম্মান অর্জন আনন্দের যে বার্তা সঞ্চার করেছে দেশব্যাপী, তারই সঙ্গে তাল মিলিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে উচ্চারিত হয় আনন্দ লোকে মঙ্গলা লোকে। এরপর বেশ কিছু সময় বিশিষ্টজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে এবারের সফরে বাংলাদেশের অবস্থানের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর শেষে বিশিষ্টজনরা জানান, শেখ হাসিনার এই অর্জন পুরো বিশ্ববাসীর কাছে যেমন বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, ঠিক তেমনি পরিবেশ রক্ষায় দেশের সাধারণ মানুষকে আরও উৎসাহী করবে এই আন্তর্জাতিক স্বীকৃতি। তার নেতৃত্বে দেশ যে কতটা সমৃদ্ধ হয়ে চলেছে তার একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে আমি মনে করি। এটা দেশের সার্বিক উন্নয়নের পেছনে ওর যে ভূমিকা রয়েছে এবং আমাদের জাতীয় জীবন যে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে তারই একটি আন্তর্জাতিক স্বীকৃতি। উন্নত দেশগুলোর অনাচার এবং অত্যাচারই কিন্তু এটা হচ্ছে। এই বিষয়গুলো যে সাহসের সঙ্গে শেখ হাসিনা যেভাবে তুলে ধরতে পেরেছেন, এটা আমাদের জন্য গৌরবের। এটা প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে এটা বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের মানুষের অর্জন, এবং পরিবেশ সেহেতু আমি মনে করি যে তৃতীয় বিশ্বের অর্জন। জলবায়ু বৈশ্বিক উষ্ণতা কিভাবে মোকাবিলা করতে হয় সেই রেজিলিয়েন্স শো করার জন্য যে নেতৃত্বসুলভ মানসিকতা দরকার, নিজেদের উদ্যোগ দরকার, সেটা আমরা যে নিয়েছি, সেই রিকগনিশনের মধ্যে দিয়ে বাংলাদেশের কর্তৃত্ব অন্তত এই সমস্ত দেশগুলি সেটি সুপ্রতিষ্ঠিত হলো। আমরা এখানে এসেছি যেটা যে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধনা জানাতে। অবশ্যই এটা এখানে মূল উদ্দেশ্য। জাতিসংঘ সহ বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানের পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে দেশবাসীকে অবগত করতে রোববার সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুষ্টিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবারের পূজাকে আরও রঙিন করে তুলতে অপরূপ সুন্দর সব প্রতিমা তৈরি করছেন তারা। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি নিয়ে রিপোর্টটি থাকছে সংবাদের শেষ অংশে, দেখার আমন্ত্রণ রইল। কিছু ট্যানারি মালিকের কারসাজিতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের চামড়া শিল্প। কোরবানির পর 10 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চামড়া কেনার আগ্রহ দেখাচ্ছে না তারা। শুধু চট্টগ্রামের বিভিন্ন আড়তেই পড়ে আছে অন্তত 3.5 লাখ পশুর চামড়া। এতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে চরম অনিশ্চয়তায় পড়েছেন ব্যবসায়ীরা। মূলত কম দামে চামড়া কিনতে ট্যানারি মালিকদের এই কৌশল বলে অভিযোগ রয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতি বছরই কোরবানির সংগৃহীত চামড়া প্রথম 5 থেকে 10 দিন স্থানীয় আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর শুরু হয় এসব চামড়া ঢাকার ট্যানারিতে পাঠানো। আর চামড়া কেনা কিংবা দর যাচাই বাছাই করার জন্য ট্যানারি মালিকেরা কোরবানির পর থেকে আড়তদারদের সাথে যোগাযোগ শুরু করেন। কিন্তু এবার ট্যানারি মালিকেরা কোরবানির আগে প্রতি বর্গফুট চামড়ার দর কমিয়ে দেয়। পাশাপাশি চামড়া কেনার ব্যাপারে এখনো কোনো আগ্রহ দেখাচ্ছেন না তারা। অন্যান্য বছর এই সময় 7-10 দিনের মধ্যে অন্ততপক্ষে 20-30 হাজার চামড়া বেচা কিনে হয়ে যেত। এবারে ট্যানারি মালিকেরা এখনো পর্যন্ত যোগাযোগ করে নাই। মূলত কারসাজির মাধ্যমে কম দামে চামড়া কিনে নিতে ট্যানারি মালিকদের এটি একটি কৌশল বলে মনে করছেন সাধারণ ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারিওয়ালারা যোগাযোগ করতেছে না, এরা দাম কমানোর চেষ্টা করতেছে। আমাদের লবণ টবণে 80 টাকার উপরে পড়ছে, আদার খরচ মিলে 90 টাকার কাছাকাছি। ব্যবসায়ী নেতারা বলছেন এসব চামড়া বিক্রি করা না গেলে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে। আমি যখন ব্যবসা করি এরা ব্যবসা করে, এরা যাচ্ছে আমাদের একটা চাপ সৃষ্টি করে মানে কম দামে নেওয়ার জন্য। আমরা যাচ্ছি
মানে আমরা আমাদের প্রতিটা পোষাই নেওয়ার জন্য। আগে চট্টগ্রামে সংগৃহীত চামড়ার 30 থেকে 40% নগদ টাকায় কিনে নিত স্থানীয় মদিনা ট্যানারি এবং রিফ লেদার, কিন্তু বর্তমানে দুটি ট্যানারি বন্ধ থাকায় এখানকার ব্যবসায়ীদের পুরোপুরি ঢাকার উপর নির্ভর করতে হচ্ছে। ঢাকার ট্যানারি মালিকদের অসহযোগিতার কারণে চট্টগ্রামের মুরাদপুর থেকে অক্সিজেন মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার এলাকায় ছোট বড় 200 আড়তে জমা হয়ে রয়েছে প্রায় 3.5 লাখ পশুর চামড়া। আগামী আরো 15 দিন এসব চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা যাবে। এরপর আশঙ্কা দেখা দেবে এসব চামড়া নষ্ট হয়ে যাওয়ার। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, বিরতির আগে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে আজ গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে গণভবনে আছেন আমাদের রিপোর্টার শাহালি জয়। এই সংবাদ সম্মেলনের প্রস্তুতির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জয়। কবির, আপনি জানেন যে জাতিসংঘের ৭০তম সাধারণ সম্মেলনে যোগ দিয়ে গতকালই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রীতি অনুযায়ী প্রধানমন্ত্রীর যে কোনো বিদেশ সফরের পরে কিন্তু গণভবনে এ ধরনের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতায় আজকের এই সংবাদ সম্মেলন। কবির, আপনাকে জানিয়ে রাখি যে এবারের জাতিসংঘ সাধারণ সম্মেলনে যোগ দেওয়া বাংলাদেশের জন্য কিন্তু একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় ছিল এবং আপনি জানেন যে জাতিসংঘের যে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ যে সম্মাননা অর্থাৎ চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, এই সম্মাননায় ভূষিত হয়েছে বাংলাদেশ। এছাড়া কবির, আপনাকে জানিয়ে রাখতে চাই যে তথ্য প্রযুক্তির টেকসই ব্যবহার বিষয়ে বাংলাদেশের যে অর্জন, সেই অর্জনেও কিন্তু এবার স্বীকৃতি মিলেছে। তো সব মিলিয়ে এই প্রধানমন্ত্রীর যে অর্জন, সেই অর্জনগুলো নিয়ে কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হবে এবং সেখান থেকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এবং এছাড়াও আপনি জানেন যে জাতিসংঘের বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক হয়েছে, যেখানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছেন, নেদারল্যান্ডসের রানীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এইসব বৈঠকে কি কি অর্জন, সে অর্জনগুলো কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এছাড়া আরেকটি বিষয় কবির, আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরে ছিলেন, এর মধ্যে দেশে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আপনি জানেন যে একজন ইতালীয় নাগরিককে হত্যা করা হয়েছে এবং গতকাল একজন জাপানি নাগরিক রংপুরে তাকে হত্যা করা হয়েছে। তো এই সব বিষয় নিয়েও কিন্তু আজ প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কি উদ্যোগ, সেই বিষয়গুলো কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে উঠে আসার সম্ভাবনা রয়েছে। তো যেটি আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলন আজ সকাল 11:30টায় শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যেই সংবাদকর্মীরা এসে জড়ো হয়েছেন গণভবনে এবং নিয়মিত সাংবাদিক ছাড়াও বিভিন্ন পত্রিকা এবং গণমাধ্যমের সম্পাদকরাও কিন্তু আজকের এই সংবাদ সম্মেলনে আমন্ত্রিত হয়ে এসেছেন এবং তারা প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবেন এবং প্রধানমন্ত্রী তার জবাব দেবেন। তো কবির, গণভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শাহালি জয় আমাদেরকে জানাচ্ছিলেন গণভবন থেকে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রস্তুতি এবং এ বিষয়ে সমসাময়িক খবর। কুমিল্লার 14 গ্রামে পুলিশের মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে আহত আসামি নাজিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাত 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত 17 সেপ্টেম্বর 14 গ্রামের সুজাতপুর এলাকায় আসামি বহনকারী পুলিশের মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এতে 2 পুলিশ সদস্য ওদিনই মারা যান। এই ঘটনায় দগ্ধ অন্য পুলিশ সদস্যদের সঙ্গে আসামিদেরও হাসপাতালে ভর্তি করা হয়। ভয়, লজ্জা আর পূর্ণ ধ্যান ধারণার কারণে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালের শিক্ষা, স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক নিরাপত্তা পারিবারিক আলাপ আলোচনায় থাকছে উপেক্ষিত। এছাড়া সমষ্টিগত উদ্যোগের অভাবে কিশোর কিশোরীদের সমস্যাগুলোর দীর্ঘদিন ধরে সমাধান না হওয়ায় অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে সমাজের যে মূল স্রোত সেটি থেকে। সংশ্লিষ্টরা বলছেন, এই বিশাল জনগোষ্ঠীকে যোগ্য দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রয়োজন কার্যকর পরিকল্পনার। রিপোর্ট সেলিয়া সুলতানার।
বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোরীদের পরিবর্তন এবং ঝুঁকির বিষয়টি সমাজ এবং পরিবারে যতটা গুরুত্বের সঙ্গে দেখা হয় ততটাই উপেক্ষিত থাকে কিশোরদের এই সময়ের পরিবর্তন। হরমোনজনিত পরিবর্তন আর সাবালক হওয়ার দৌড়ে বয়ঃসন্ধিকালের শারীরিক, মানসিক ও আচরণগত সমস্যা আর অনেক প্রশ্ন আর লজ্জা নিয়ে অনেকটাই নিজের মধ্যেই উত্তর খোঁজে কিশোররা। তাই 13 থেকে 18 বছরের ছেলে মেয়েদের সমস্যা সমাধানের ক্ষেত্রে পরিবারের দায়িত্বশীল ব্যক্তি বা বাবা মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহায়তা পেলে ভালো মন্দ উপলব্ধির বিষয়টি শুরু থেকেই বুঝতে পেরে নিজেদের আরো পরিপূর্ণ করার সুযোগ পেতে পারে কিশোর কিশোরীরা। বাবাকে যদি বন্ধু হিসাবে চিন্তা করি আমি, তাহলে সেটা আমার জন্য অনেক সুবিধা হবে। কিন্তু অনেকে বলে যে বাবাকে বন্ধু কিভাবে বলবো, আসলে এখনকার কর্মব্যস্ত সমাজের মধ্যে বাবারা আসলে অনেক ব্যস্তই থাকে। জীবনের জটিলতায় এত বেশি জড়িয়ে গেছি যে এই জটিলতার কারণে আমরা গার্ডিয়ানরাও বাচ্চাদেরকে সময় দেই না। আমার ছেলের বায়োলজিক্যাল, মেন্টাল যে পরিবর্তনগুলো ঘটে, এই বিষয়গুলো নিয়ে কেউ তার সাথে সহমর্মী এবং সহানুভূতি সম্পন্ন মন নিয়ে খুব একটা আলোচনা করেন না, বরং একরকম সংকোচের জড়তা নিয়ে বিষয়গুলো থেকে দূরে থাকেন। অন্যদিকে সরকারি পর্যায়ে কিশোর কিশোরীদের সমস্যা সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে বলে জানান সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক। তবে বিশাল এই জনগোষ্ঠীকে নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে কাজ হলেও তা অনেকটাই বিক্ষিপ্ত বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের নিজস্ব কর্ম পরিধির মধ্যেই এই ব্যাপারগুলো আছে, তো সেটাকে আরো কিভাবে সমন্বিত করা যায়, সমন্বয়ের কোনো অভাব ঘটেছে নাকি কোথাও? যদি ঘটে থাকে তখন দেখা যাবে। কার্যকরভাবে আসলে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। স্ট্যান্ডিং কমিটি আছে স্থানীয় পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তারা বসে আলোচনা করেন, কিন্তু সেখানে বেশিরভাগ সময় আলোচনা হয় অন্যান্য বিষয়। শেষ পর্যন্ত গিয়ে শিক্ষা, স্বাস্থ্য এই ইস্যুগুলা শেষের দিকে এজেন্ডায় চলে যায়, আলাপই হয় না অনেক ক্ষেত্রে। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিক সমন্বিত কর্মপরিকল্পনা করা গেলে এই সমস্যা সমাধান করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেইভাবে প্রস্তুত। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের অভাবে বেহাল দশা বরিশাল নগরীর সড়কগুলোর। বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর যান চলাচলের সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। এ অবস্থায় সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের নেতারা। তবে সিটি মেয়র বলছেন, অর্থ বরাদ্দ হলে বর্ষা শেষে শুরু হবে সংস্কার কাজ। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশাল নগরীতে মোট সড়ক রয়েছে 593 কিলোমিটার। এর মধ্যে পিচঢালা সড়ক 267 কিলোমিটার। বর্ষায় ডুবে যাওয়ায় সব সড়কের বেশিরভাগ এখন চলাচলের অনুপযোগী। কোথাও বড় বড় গর্ত, আবার কোথাও এবড়োথাবড়ো। প্রায় সব সড়কের এমন দশা। এতে দুর্ঘটনা বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন আর দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বরিশাল মহানগরীর রাস্তাগুলির বেহাল দশা, তার মধ্যে এই রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। জনগণের সমস্যা হচ্ছে আর যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। বরিশাল শহরের এই রাস্তা খারাপ থাকায় আমাদের গাড়ির অনেক রকম সমস্যা হয়। মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না, প্রায় প্রায় অটো গাড়ি, তারপর ওই সিএনজি ওই কাটকেরাইয়ে পড়ে। আমাদের গাড়ি মালামাল নষ্ট হয়ে যাইতেছে, পাতি ভাঙ্গে যাইতেছে। এই অবস্থা থেকে নগরবাসীকে দ্রুত মুক্ত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের এই নেতা। অবশ্য মেয়র বলছেন, অর্থ বরাদ্দ পেলে বৃষ্টি শেষে শুরু হবে সংস্কার কাজ। নগরীর ভাঙাচোরা রাস্তাগুলোকে দ্রুত মেরামত করতে হবে, নগরবাসীকে মুক্ত করতে হবে দুর্ভোগ থেকে। কারণ নগরবাসী নিয়মিত ট্যাক্স প্রদান করছে, আর এই অবস্থা থেকে রক্ষার জন্য সরকারের উচিত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া। জরুরিভাবে কিছু রাস্তা অস্থায়ী ভিত্তিতে সংস্কার করা হয়েছে। ভালোভাবে সংস্কারের জন্য ব্যাপক অর্থ বরাদ্দ দরকার। বিষয়টি সরকারকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ ইনশাল্লাহ পাবো আশা করি। অর্থ বরাদ্দ পাওয়ার সাথে সাথে সংস্কারের কাজ শুরু হবে। নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, হাসপাতাল রোড, রূপাতলী, নথুল্লাবাদ, কাউনি এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের প্রয়োজন প্রায় 100 কোটি টাকা বলে জানিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। আফগানিস্তানের কুন্দুজ শহরে একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। নিহতদের মধ্যে 12 জন হাসপাতাল কর্মী এবং 7 জন রোগী রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির দুঃসময় যেন কাটছেই। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনের কাছে 3-1 গোলে হেরেছে হোসে মরিনহোর দল। এতে 8 ম্যাচ শেষে 8 পয়েন্ট নিয়ে টেবিলের 16তম স্থানে আছে ব্লুজরা। ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকে সাউদাম্পটনের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকা চেলসি সেটাই 72 মিনিটে তার গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় সাউদাম্পটন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে প্রায় 14 বছর পরে স্ট্যামফোর্ড
সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কুষ্টিয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবারের পূজাকে আরও রঙিন করে তুলতে অপরূপ সুন্দর সব প্রতিমা তৈরি করছেন তারা। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরি করে খুব একটা লাভবান হতে পারছেন না এই কারিগররা। এদিকে পূজা নির্বিঘ্ন করতে এখন থেকে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এস.এম. রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 19 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে পরম যত্নে মূর্তিগুলোকে অবয়ব দিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বাঁশ ও খড় দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরির পর দক্ষ হাতে মাটির প্রলেপ দিচ্ছেন কারিগররা। কিন্তু কঠোর পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। তাই ইতোমধ্যেই অনেকেই বাপদাদার এই পেশা বদল করে অন্য পেশায় চলে যেতে বাধ্য হয়েছেন। খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। পরবর্তীতে আমাদের ছেলেরা এদের আর এই কাজ করতে দেওয়া যাবে না, কারণ হলো বর্তমান যে যুগ, সব জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের এটার আর কি মূল্য ঠিক মতো আমরা পাচ্ছি না। এখন যে পরিস্থিতি পড়ে গেছে, হয়তো ভবিষ্যতে আমাদের এটা ছেড়েও দিতে হতে পারে। কারিগরদের অভিযোগ, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় খুব একটা লাভবান হতে পারছেন না তারা। 8টা ঠাকুর বানাইছে, 8টাতে আমাদের যে মূল্য আসে লোকজনের দিয়ে আমাদের সেরকম একটা কিছু থাকে না। আমাকে যে শ্রম তাতে কর্ম করে আমাকে পোষায় না। এদিকে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের গোয়েন্দা, সাদা পোশাকের পুলিশ তারাও কাজ করছে। কেউ যদি এই ধরনের চিন্তা করে থাকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবার জেলার 226টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সময় সংবাদ, কুষ্টিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশের সংখ্যা প্রায় 21,000। তথ্য গোয়েন্দাদের। অনেকে জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। নিয়মিত অভিযান চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুরে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক নিহতের ঘটনায় অজ্ঞাত 3 জনকে আসামি করে পুলিশের মামলা। হত্যার দায় স্বীকার করে আইএসের টুইটার বার্তা। সরকার দলীয় এমপি লিটনের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই গাইবান্ধার সুন্দরগঞ্জবাসীর। নিজ দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ তার আচরণে। 11:30টায় গণভবনের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরবেন জাতিসংঘের 70তম অধিবেশনে বাংলাদেশের ভূমিকা। এবং কিছু ট্যানারি মালিকের কারসাজিতে বিপর্যয়ের মুখে চামড়া শিল্প। চট্টগ্রামে বিভিন্ন আড়তে পড়ে আছে 3.5 লাখ পশুর চামড়া। অনিশ্চয়তায় ব্যবসায়ীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে চাইলে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।